কালকে তো এসে দেখা করতে পারিনি, তাই আজকে আসলাম। তারপর শ্যামার দিকে তাকিয়ে বলল, কি রে, আজকে কলেজে যাবি? শ্যামা ছলছল চোখে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। শ্যামা কিছু বলার আগে ফাতেমা বেগম বলল, না না, শ্যামার তো জ্বর, কিভাবে যাবে? ও কয়দিন কলেজে যাবে না। ফারিয়া মাথা নেড়ে বলল। ও আচ্ছা। ফারিয়া বিছানায় বসতে গেলে ফাতেমা বেগম বলল, হারিয়া ওকে ওষুধ খাইয়ে দিয়েছে, এখন ঘুমাবে। তুমি না হয় পরে এসো। ফারিয়া বুঝতে পারে তাকে শ্যামার সাথে কথা বলতে দেবে না। সে মাথা নেড়ে উঠে দাঁড়ায়। ফাতেমা বেগমের পেছনে পেছনে যেতে নিয়ে সে পেছনে তাকিয়ে ছোট্ট একটা দলা মুচড়ানো কাগজ শ্যামার দিকে ছুড়ে দেয়, তারপর চোখে হেসে বেরিয়ে যায়। শ্যামা কাগজটা হাতে নিয়ে লুকিয়ে ফেলে, বুকটা বেসামালভাবে কাঁপছে। ফাতেমা বেগম জলদি ফিরে আসে। এই ফারিয়া, তোকে কি দিল? শ্যামার অন্তরাত্মা কেঁপে ওঠে। কাগজে কি লেখা সে এখনো পড়েনি। শ্যামা মাথা নেড়ে বলল, কিছু দেয়নি। কি জানি দিল, আমিও দেখলাম। না, ও তো তোমার সাথে চলে গেল। ফাতেমা বেগমের বিশ্বাস হয় না। তুই উঠে দাঁড়া। শ্যামা উঠে দাঁড়ায়। ফাতেমা বেগম অনেকক্ষণ খুঁজেও কিছু না পেয়ে দরজা আটকে চলে যায়। শ্যামা কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে, কাগজে ঘুটঘুট অক্ষরে লেখা, রাতে একটু দেখা করতে পারবে? শুধু একটু। পরিস্থিতি যাই হোক, আমি সব ঠিক করে দেব। আমি আমার পাখিটাকে খুব ভালোবাসি। বাড়ির সামনে অপেক্ষায় থাকবো। শ্যামা ফিরোজের হাতের লেখায় অসংখ্য চুমু দেয়। চিঠিটা গালে ঘষে নেয়। তার মনে হচ্ছে এটা চিঠি না, এটা ফিরোজের হাত। ফিসফিস করে বলল, আমিও খুব ভালোবাসি তোমায়। কিন্তু দেখা করবে কি করে? আজকে 2 রাত ধরে ফাতেমা বেগম শ্যামার সাথে ঘুমাচ্ছে। ওনার চোখ ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব। শ্যামা চিন্তায় সারাদিন কাটিয়ে দেয়। ঘর থেকে কিভাবে বের হবে সেই চিন্তায় বিভোর হয়ে থাকে। আজকে শ্যামার ভাগ্য তার উপরে সদয় ছিল। ফাতেমা বেগম 2 রাত এক নাগাড়ে জেগে থাকার ফলে প্রেশার কমে যায়। আর প্রেশার কমে যাওয়ার ফলে উনি প্রেশারের ওষুধ খেয়ে ঘুমায়। তাই রাত 12টা বাজতে বাজতেই উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত 1টা। শ্যামা এতক্ষণে ঝিম ধরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়েছিল। ফাতেমা বেগমের ভারী শ্বাস ফেলার শব্দ শুনে আস্তে করে উঠে বসে, নিঃশব্দে পা ফেলে বেরিয়ে যায়। দরজা ভেজিয়ে উঠোনে নেমে আসে। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে, কিন্তু প্রেমী মনকেও আটকাতে পারছে না। সে ফিরোজের সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শ্যামা দ্রুত এগিয়ে যায়। বাড়ির একটু দূরেই একটা অন্ধকার একটা মানব ছায়া ঠায় দাঁড়িয়ে আছে। শ্যামা দ্রুত সেদিকে এগিয়ে যায়। ফিরোজ শ্যামার দিকেই তাকিয়েছিল। সেও একটু এগিয়ে যায়। বৈশাখী ঝড়ের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে। শ্যামা শব্দ করে কেঁদে উঠে। ফিরোজ বলল, আস্তে, কেউ শুনে ফেলবে। শ্যামা চুপ হয়ে যায়। দুজনার ভালোবাসার স্পর্শ পেয়ে দুজনাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, একে অপরকে পাগলের মতো আঁকড়ে রাখে। ফিরোজ শক্ত করে শ্যামাকে জড়িয়ে নেয়। ফিরোজ এত শক্ত করে ধরাতে শ্যামার আঘাতে ফুলে ফুলে ওঠা কালশিটে হওয়া জায়গায় ব্যথা পায়। সে কুকিয়ে উঠে। ফিরোজ বলল, কি? শ্যামা মাথা নেড়ে না করে ফিরোজের বুকে ঢুকে যাবার বৃথা চেষ্টা করে। ফিরোজের সন্দেহ হয় শ্যামার শরীর খুব গরম। তাছাড়া সে জড়িয়ে ধরাতে মনে হলো ব্যথা পেয়েছে। সে জোর করে শ্যামাকে নিজের থেকে সরাতে চায়। শ্যামা বলে, আর একটু থাকি। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে নেয়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে বলে, আগে দেখি কই ব্যথা পেয়েছ। শ্যামা চুপচাপ ফিরোজের কাজ দেখে। ফিরোজ আলোতে শ্যামার হাত গলা দেখে চমকে যায়। ফারিয়া বলেছিল শ্যামার জ্বর, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিষয় ভিন্ন। হাতে গলায় কেমন কালো দাগ পড়ে আছে, দেখলেই বোঝা যাচ্ছে এগুলো আঘাতের চিহ্ন। ফিরোজের বুক ধরফর করে। এই দাগ কি সারা শরীরে আছে? প্রত্যেকটা মানুষই হয়তো প্রিয় মানুষের কাছে আসলে কষ্ট ব্যথাগুলো একটু আশকারা পেলে হু হু করে বেরিয়ে আসে। শ্যামার ক্ষেত্রেও তাই হলো। ফিরোজের কথায় বুক ভেঙে কান্না আসে, চোখ উপচে পানির স্রোত বয়। মাথা নেড়ে হ্যাঁ জানায়। ফিরোজের মুখাব কষ্টে ভারাক্রান্ত হয়। শ্যামার পানিতে টলমল চোখের দিকে তাকিয়ে থাকে। ফিরোজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কান্নায় তোড়ে শ্যামার ঠোঁট তিত্তির করে কাঁপিয়ে কেঁদে দেয়। ফিরোজ গম্ভীর কণ্ঠে বলল, কে মেরেছে? রিপন? আব্বা। ফিরোজ হাত দিয়ে চুল খামচে ধরে নিজেকে শান্ত করে বলল, ওনরাও না, কিছু হলেই গায়ে হাত তুলতে হবে। সেদিন আব্বা কি বলেছিল? মোহাম্মদ আলী তার আব্বাকে যা যা বলেছে শ্যামা সব ফিরোজকে বলে। ফিরোজ বলল, কালকে অনেক ঝগড়া করেছি, যেভাবে হোক আমি মানিয়ে নেব। ফিরোজ আর শ্যামা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। শ্যামা বলল, কখন এসেছো? ফিরোজ হেসে বলল। রাত 10টায়। শ্যামা অবাক হয়। এতক্ষণ অপেক্ষা করলে? তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। শ্যামা আগেও ফিরোজের উপর মুগ্ধ ছিল, এখন আরো মুগ্ধ হয়। ফিরোজ শ্যামার হাত ধরে পরম যত্ন নিয়ে আঘাতগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে। আঘাতে চুমু দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে? ফিরোজের স্পর্শ ভালোবাসায় শ্যামা আরো বেশি কাঁদে। মাথা নেড়ে বলল, না। ফিরোজের চোখের পানি টলটল করছে। তার জন্যই তো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ভাগ্যিস অন্ধকার বলে শ্যামা তার কান্না দেখতে পেল না। মিথ্যা বলো না, মারের কারণে জ্বর উঠে গেছে আর তুমি বলছো কষ্ট হচ্ছে না।
ফিরোজের ধরা গলার স্বর শুনে শ্যামা বুঝতে পারে রাগী মানুষটা তার জন্য একটু নরম আছে, যা এই মুহূর্তে তার ব্যথায় কাঁদছে। এতক্ষণ ব্যথা হচ্ছিল, তোমার কাছে এসে সব ভালো হয়ে গেছে। ফিরোজ চুপ করে থাকে। শ্যামা বলল, তুমি কাঁদছো কেন? ফিরোজ এবার খুব আলতো করে শ্যামাকে নিজের বুকে জড়িয়ে নেয়। দুনিয়ার সব সুখ বুঝি এই ছোট্ট মেয়েটার কাছে নিহিত। এই পাখিকে কাছে পেলে এত শান্তি লাগে এটা কাউকে বলে বোঝানো যাবে না। শ্যামা বিড়াল ছানার মতো ফিরোজের বুকে মিশে থাকে। শ্যামা ফিরোজের বুকে চুমু দেয়। ফিরোজ আস্তে করে বলল, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। শ্যামা কান্না ভেজা গলায় বলল। আচ্ছা। ফিরোজ দু হাতে শ্যামার গালে হাত রেখে মুখে অজস্র চুমু দেয়। কপালে কপাল ঠেকিয়ে বলল, খুব ভালোবাসি। শ্যামা দু হাত দিয়ে ফিরোজের গলা আঁকড়ে ধরে, গালে গাল ঘষে নেয়। আমিও খুব ভালোবাসি তোমায়। দেখা করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার দম আটকে আসছে। শ্যামা বিড়বিড় করে বলল, আমারও। এ শোনো, আমি কিন্তু তোমায় ছাড়া বাঁচবো না। ফিরোজ হেসে বলল, আমাকে ছাড়া বাঁচবে কেন? দুজন একসাথে বাঁচবো। শ্যামা ফিরোজের বুকে নাক ডুবিয়ে রাখে। এই মানুষটার শরীরের ঘ্রাণ এত ভালো লাগে। ফিরোজ শ্যামার কপালে চুমু দিয়ে বলল, বাড়ি যাও, কেউ টের পাবে। শ্যামা আবার বাচ্চাদের মতো কেঁদে দেয়। বাড়ি যাবো না, আমি একেবারে চলে এসেছি। ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে থাকে। পরম যত্নে পাগল প্রেমিকার চোখের পানি মুছিয়ে দেয়। চলে এসেছ? হ্যাঁ। কেন? বাড়ি গেলে আমায় বিয়ে দিয়ে দেবে। আমি থাকতে কোথাও বিয়ে হবে না, ঠিক আছে? না, ঠিক নেই, আমি বাড়ি যাব না। এভাবে চলে আসা ঠিক না। তোমার আব্বাকে আমার আব্বা অপমান করেছে। আমি চাই আমার আব্বা নিজের ভুল বুঝতে পারুক, আর তোমার আব্বার যোগ্য সম্মান পাক। শ্যামা বুঝতে পারে ফিরোজ ঠিক কথা বলছে, কিন্তু বাড়ি গেলেই বিপদ তা সে জানে। সে চুপচাপ জড়িয়ে থাকে। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে দূরে দাঁড়ায়। যাও। শ্যামা যায় না, ঝুলু ঝুলু চোখে তাকিয়ে থাকে। ফিরোজ হাসে, হয়তো প্রেমিকা মনের ভাষা চোখেই বুঝে ফেলেছে। এগিয়ে এসে আলতো করে ঠোঁট স্পর্শ করে বলল, বাড়ি যাও শ্যামা, আর 1 মিনিট থাকলে আর যেতে পারবে না। শ্যামা তার হাত দিয়ে ফিরোজের গালে হাত বুলিয়ে নিজের হাতে চুমু দেয়। ফিরোজ বলল, কি হলো? তোমার স্পর্শ হাতে মেখে নিলাম। ফিরোজ হাতে ধরে বলল, এমন করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছ কেন লক্ষ্মীটা? যাও, যেভাবে হোক যোগাযোগ রাখবো। আচ্ছা। হাসো, মুখ এমন করে রাখলে আমার খুব খারাপ লাগে তো। শ্যামা হাসে। ফিরোজের গালে হাত দিয়ে বলল, আমার রানী। শ্যামা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যায়। কয়েকবার পেছনে ফিরে দেখে ফিরোজ তখনও দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি ফুটে ওঠে। সে জানেও না বাড়িতে তার জন্য কত বড় ঝড় অপেক্ষা করছে। জানলে ভুল করেও বাড়িতে যেত না। কোথায় গিয়েছিলি? শ্যামার চোখ বড় বড় হয়ে যায়। কণ্ঠনালী শুকিয়ে মরুভূমির ন্যায় খটখটে হয়ে যায়। শান্তিপূর্ণ মুচকি হাসি মুহূর্তে ফ্যাকাশে হয়ে সেখানে ভর করে ভয়। শ্যামা দরজায় দাঁড়িয়ে হাত পায়ের মৃদু কাঁপন স্পষ্ট টের পায়। অন্ধকার রুমের মধ্যে থেকে ফাতেমা বেগমের রুক্ষ কণ্ঠ আবারও ফিরে আসে, ভেতরে আয়। শ্যামার প্রাণ পাখি ছটফট করে উঠে দুর্বল পা বাড়িয়ে রুমে প্রবেশ করে। ফাতেমা বেগম দরজা বন্ধ করে লাইট জ্বালায়। শ্যামা টিনের বেড়ার সাথে সিটিয়ে দাঁড়ায়। ঘরের আরেক পাশে শান্তা দাঁড়িয়ে আছে। শান্তাকে দেখে শ্যামা বুঝতে পারে শান্তাই ফাতেমা বেগমকে জাগিয়েছে। শান্তার মুখে ঠোঁট টিপা হাসি দেখে শ্যামার খুব খারাপ লাগলো। মানুষের ভাবি নাকি বোনের মতো হয়, কিন্তু তার ভাবি এমন কেন? শান্তাকে দেখে তার ঘৃণা লাগলো। ফাতেমা বেগমের চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। জোরে জোরে শ্বাস ফেলে বলল, কথার উত্তর দে শ্যামা। শ্যামা জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়। কথা বলতে গিয়ে টের পায় তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সে বহু কষ্টে বলল, আম্মা, আমি। শ্যামা তার কথা শেষ করার আগে ফাতেমা বেগম বলল, টয়লেটে যাসনি? তাহলে কোথায় গিয়েছিলি? শ্যামা অপলক তার আম্মার দিকে তাকিয়ে আছে। মনে মনে জুৎসই উত্তর মিলাতে পারছে না। শ্যামাকে চুপ করে থাকতে দেখে ফাতেমা বেগম এগিয়ে আসে, হাত দিয়ে শ্যামার মুখ চেপে ধরে। কথা বল। গলা চেপে ধরাতে শ্যামার কথা বলতে সমস্যা হয়। সে বলল, আম্মা। ফিরোজের কাছে গিয়েছিলি? শ্যামা চুপচাপ ব্যথা সহ্য করে, কিন্তু কোনো কথা বলে না। শ্যামাকে চুপ থাকতে দেখে ফাতেমা বেগম হাতে শক্তি বাড়িয়ে আরো জোরে চেপে ধরে বলল, বল। শ্যামার মুখের রক্তের নোনতার স্বাদ পায়। ব্যথায় কুকিয়ে উঠে বলল, হ্যাঁ। শ্যামার কথা শুনে ফাতেমা বেগম তার মুখ ছেড়ে টেবিলের কাছে হেলান দিয়ে রাখা বিছানায় ঝাড়ু হাতে নেয়। শ্যামা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। আম্মা, আমাকে কিছু বলতে দাও। ফাতেমা বেগম গায়ে সর্বশক্তি দিয়ে শ্যামাকে কয়েকবার বাড়ি দিয়ে ফেলে। শ্যামা আঘাতের চোটে ঘরের মধ্যে ছুটতে থাকে। ফাতেমা বেগম চুল টেনে ধরে বলল, এত রাতে কি করছিস বল? সভ্য, শেষ পর্যন্ত তুই এত খারাপ হলি? বিয়ের দরকার হলে বলতি, আমরা বিয়ে দিতাম, কিন্তু এই নোংরা কাজ করলি কি করে?
শ্যামা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তার আম্মা কি ভাবছে এসব? সে আর ফিরোজ কি এত খারাপ? প্রেম করলে কি শারীরিক সম্পর্কই মুখ্য ব্যাপার? মায়ের মুখে এমনতর কথা শুনে শ্যামার খুব খারাপ লাগে। মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, না না আম্মা, তুমি যা ভাবছো তা না। আমি আর ফিরোজ কেউ এত নিচু মনে না। শান্তা পাশ থেকে বলল। বললেই হলো, এত ভালো মনের হলে রাতে কেন দেখা করতে গেলি? ফাতেমা বেগম শ্যামার দিকে তাকিয়ে আছে। শ্যামা বলল, আম্মা তুমি আমায় বিশ্বাস করো না? করি না। তুমি আমাকে ঘুমে রেখে ওই ছেলের সাথে দেখা করতে চলে গিয়েছিস, কিভাবে বিশ্বাস করব? আমি শুধু একটু দেখা করতে গিয়েছিলাম, আর কিছুই না। তুমি যা ভাবছো তা ভুল। ফাতেমা বেগম বলল। এত কথা না বলে ফিরোজকে ভুলে যা। শ্যামার সারা শরীর পুরনো ব্যথাগুলো আবার তরতাজা হয়ে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলল। কখনো না। ফাতেমা বেগম রেগে যায়। ঝাড়ু দিয়ে আরো কয়েকটা বাড়ি দিয়ে বলল, তোর আব্বাকে ভালো করে বললে না হয় বুঝতাম, কিন্তু এত অপমানের পরেও তুই একথা বলিস? কিভাবে বলিস? এর জন্যই তোকে জন্ম দিয়েছিলাম। শ্যামা মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শান্তা বলল। থাক আম্মা, আর মাইরেন না। ফাতেমা বেগম ঝাড়ু ছুঁড়ে ফেলে চলে যায়। শান্তা শ্যামার কাছে এসে বলল। ইমার্জেন্সি পিল এনে দিব নাকি? শ্যামা রাগত চোখে শান্তার দিকে তাকায়। এত নিচু মনের কেন তুমি? আমাকে বল, পরে বাচ্চা টাচ্চা হয়ে গেলে আমাদেরই ঝামেলায় পড়তে হবে। শ্যামার সারা শরীর ঘৃণায় রিরি করে উঠে শান্তার দিকে তাকিয়ে রেগে বলল। বেরিয়ে যাও আমার রুম থেকে। শান্তা বলল। কেন, আমি চলে গেলে নাগরকে রুমে এনে ঢোকাবি নাকি? হ্যাঁ, তাতে তোমার কি? শান্তা হেসে বলল। কি আবার আম্মাকে আবারও ডেকে আনবো? তুমিই মাকে ডেকেছিলে তাই না? ডাকবো না? নাগরের সাথে দেখা করতে গিয়েছো। শ্যামা সারা শরীর ব্যথায় কেঁপে কেঁপে উঠছে। শ্যামার কথা বাড়াতে চায় না। সে হাত বাড়িয়ে দরজা দেখিয়ে বলল। বেরিয়ে যাও অসভ্য মহিলা। শান্তা চোখ পাকিয়ে দরজার দিকে যেতে যেতে বলল। কি অসভ্য তা তো বোঝাই যায়, রাতের বেলা বেরিয়ে যাই। শান্তা যাওয়ার আগে বাহির থেকে দরজা আটকে চলে যায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে শ্যামার নাকের পাটাতন ফুলে ওঠে। ঠোঁট ফুলিয়ে মুখে হাত ঢেকে কেঁদে ফেলে। সে আর ফিরে আসতে চায়নি, কিন্তু ফিরোজ তাকে জোর করে পাঠিয়েছে। এবার কি হবে? শরীরের যন্ত্রণায় তার খুব কষ্ট হচ্ছে। মুখটা নোনতা নোনতা লাগাতে থুতু ফেলে দেখে থুতুর পরিবর্তে টাটকা রক্ত এসেছে। গালে হাত দিয়ে তখন ফাতেমা বেগম চেপে ধরাতে যে ব্যথা হয়েছিল তা তীব্র আকারে অনুভূত হয়। ফিরোজ সকালে নাস্তা করতে মোহাম্মদ আলী তার সাথে কথা বলে না, নাস্তাও খায় না। ফিরোজও রাগ করে একবারই কথা বলবে না। উনি আজকে টেবিলে বসে আছে। ফিরোজ গম্ভীর মুখে নাস্তা না খেয়ে বেরিয়ে যেতে চায়। মোহাম্মদ আলী দরাজ গলায় বলল। ফিরোজ দাঁড়া। ফিরোজ দাঁড়ায়। মোহাম্মদ আলী বলে, নাস্তা করে যা। আমি নাস্তা করব না। রোজিনা বেগম বলল। তা করবে কেন? ঘরে দাসী আছে না, কোমরের হাড় ক্ষয় করে নাস্তা বানাবো। ইচ্ছা হলে খাবে, না হলে নাই। মাইয়াদের পিছে ঠিকই ঘুরতে পারে। মায়ের মতো হয়েছে একদম বদমাইশ। ফিরোজের মাথা গরম হয়ে যায়। এই মহিলা চুপ, একদম চুপ। চুপ না হলে কি করবে? ফিরোজের হঠাৎ করে খুব খারাপ লাগে। মা থাকলে কি আজকে এমন করে বলতে পারতো? তার পছন্দকে এমন অবজ্ঞার চোখে দেখতো? ফিরোজ শক্ত চোখে তার আব্বার দিকে তাকিয়ে থেকে বলল। আব্বা ওনাকে চুপ করতে বলেন। জিনা বেগম বলল। হুকুম দেয় বেয়াদব। মোহাম্মদ আলী বিরক্ত কণ্ঠে বলল। তুমি চুপ থাকো, আমি কথা বলছি। ফিরোজ, আমি কথা বলছি। ফিরোজ, তুই কাল রাতে কেন শ্যামার সাথে দেখা করতে গেলি? ফিরোজ বিস্মিত হয়। সে যে শ্যামার সাথে দেখা করেছে তা উনি জানলো কি করে? উনি কি তার পিছনে খেচড় লাগিয়েছে? হয়তো, না হলে কি করে জানবে? সে বলল। কে বলেছে? যাসনি? মিথ্যা কথা। গিয়েছি, তাতে আপনার কি? কেন যাবি? তোকে মানা করেছি না? বউয়ের সাথে দেখা করব না? কিসের বউ? আমি তো শ্যামাকেই বিয়ে করব। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে বলল। বিয়ে করবে? হ্যাঁ। মোহাম্মদ আলী কিছুক্ষণ চুপ থেকে বলল। আচ্ছা, ভালো কথা। ফিরোজ বলল। আব্বা ভালোই ভালোই মেনে নেন। হ্যাঁ, তাই ভাবছি। ফিরোজ চলে গেলে রোজিনা বেগম মোহাম্মদ আলীকে বলল। তুমি মেনে নিলে এমন ফকিন্নি মার্কা বাড়িতে বিয়ে করাবো? মোহাম্মদ আলী হাসে। রোজিনা চোখ পাকিয়ে বলল। হাসি আসে তোমার? আসলো তো। রাত 9টা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। স্বপন ইসলাম বাড়িতেই ছিল। আকস্মিক মোহাম্মদ আলী স্বপন ইসলামের বাড়িতে আসেন। ওনার উপস্থিতিতে সবাই অবাক হয়। স্বপন ইসলাম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মোহাম্মদ আলী ঘরে যায় না, বাহির থেকে বলল। আপনি কথা রাখতে পারেননি। স্বপন ইসলাম নিজের মেয়ের বন্ধ রুমের দিকে তাকায়। মেয়ে তো বাড়ি থেকে বেরোয়নি। তাহলে? মোহাম্মদ আলী বললেন। আপনার মেয়েকে আটকে রাখতে পারেন না কেন? বাবা ভাই ঘরে থাকতে রাত একটায় একটা মেয়ে কি করে বাড়ির বাইরে চলে যায়? নাকি আপনারাই বাইরে যেতে দিলেন? স্বপন ইসলাম নিজের স্ত্রীর দিকে তাকায়। ফাতেমা বেগম অপরাধী চোখে তাকিয়ে আছেন। স্বপন ইসলাম কিছু বলার আগে মোহাম্মদ আলী বলল। মেয়েকে সামলান, আর না পারলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখেন। আল্লাহর ওয়াস্তে আমার ছেলেকে মুক্তি দেন।
আসি। মোহাম্মদ আলী যেমন তুফানের বেগে এসেছিল তেমন চলেও গেল। মাঝখান দিয়ে শ্যামাদের টিনের চালের ঘরটায় তুফানে সব লন্ডভন্ড করে গেল। শ্যামা রুম থেকে সব কথা শুনতে পেল। শুনে ভয়ে কুঁকড়ে যায়। স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকায়। ও কি বেরিয়ে গিয়েছিল? ফাতেমা বেগম চুপ করে থাকে। স্বপন ইসলাম মেয়ের রুমের দিকে যায়। ওনার ক্ষিপ্ত রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। যে তুফান এসেছিল তার সবটা আঘাত শ্যামার উপরে আছড়ে পড়ে। কাতর শ্যামা আর সইতে পারে না। চোখের পানি অঝরে ঝাড়ছে আর শরীর কাঁপছে। সবাই স্বপন ইসলামকে শ্যামার থেকে ছাড়িয়ে নেয়। উনি কাঁপা কণ্ঠে বলল, রিপন ঘটককে বলবি তাড়াতাড়ি সম্বন্ধ আনতে। এ জঞ্জাল যত তাড়াতাড়ি পারি দূর করে দেব। ফিরোজ রাস্তায় দাঁড়িয়েছিল। শ্যামাদের বাড়ি থেকে তার আব্বাকে বেরোতে দেখে সে চিন্তিত হয়। আপনি ওদের বাড়িতে গিয়েছিলেন কেন? স্বপন ইসলাম কুটিল হাসে কিন্তু কোনো কথা না বলে চলে যায়। ফিরোজের বুকটা কেঁপে ওঠে। সে এক দৌড়ে শ্যামাদের বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে সবার হইচই শুনে কোনো দিকে না তাকিয়ে ভেতরে চলে যায়। শ্যামাকে এমন অবস্থায় দেখে ফিরোজ বলল, আপনারা ওকে কি করেছেন? ফিরোজকে দেখে রিপন রেগে যায়। এগিয়ে এসে সে ফিরোজকে আঘাত করে। একে একে কয়েকবার আঘাত করে। ফিরোজ শূন্য দৃষ্টি মেলে শ্যামার দিকে তাকিয়ে আছে। রিপন তাকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে উঠানে ফেলে দেয়। বলিষ্ঠ দেহের ফিরোজ ধপাস করে মাটিতে আছড়ে পড়ে। ঝিরিঝিরি বৃষ্টির কারণে গায়ে কাদা লেগে যায়। স্বপন ইসলাম বললেন, রিপন থামো, আর এই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। শ্যামা পা হেঁচড়ে হেঁচড়ে বারান্দায় আসে। অস্পষ্ট গলায় বলল, ভাইয়া আর মেরো না ভাইয়া। ফিরোজের চোখে পানি টলমল করছে। সে চাইলে রিপনের সাথে মারামারি করতে পারত, কিন্তু তার শ্যামাকে পেতে হবে। তাই এখন বাড়াবাড়ি করা ঠিক না। সে শ্যামার দিকে তাকিয়ে বলল, আমি আসব, তুমি কেঁদো না শ্যামা। রিপন ফিরোজকে ধাক্কা দিয়ে বলল, আরেকবার আসলে পা ভেঙে দেব, বেরিয়ে যা। শ্যামা কেঁদে দেয়। ভাইয়া আর মেরো না। রিপন হুঙ্কার দিয়ে উঠে। তুই ভেতরে যা। ফিরোজ আর শ্যামা অসহায় চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে না পাওয়ার আকুতি, ব্যথা ভুলে নিজেদের কাছে টানার ব্যাকুলতা। কি হবে এই অসম প্রেমের? আদৌ কি মিলন হবে? প্রেমে পড়লে নাকি মানুষ বেহায়া হয়ে যায়, তেমনি অতি রাগী আত্মসম্মানী ফিরোজ বেহায়া হয়ে তার আব্বার কাছে বারবার যায়। আব্বা, আপনি আমাকে এক কথা বলে শ্যামাদের বাড়ি গিয়ে আরেক কথা বলেন কেন? মোহাম্মদ আলী ছেলের শুকনো মুখটার দিকে তাকায়। তুই বোধহয় আমার কথা কিংবা কাজের অর্থও বুঝতেছিস না। আপনি আমার মন বোঝেন না কেন? এতদিন বিয়ে করে না এই কারণে ঘ্যান ঘ্যান করেছেন। এখন বিয়ে করতে বলেছি তাতেও সমস্যা। আমার পছন্দের মতো বিয়ে কর, মানা করি না তো। সংসার করব আমি, তাহলে আপনার পছন্দে বিয়ে করব কেন? সংসার কি আপনি করবেন? তাহলে তো ভালো কথা। আমি শ্যামাকেই বিয়ে করব। আমি মানি না। আপনাকে মানতেই হবে। না মানলে কি করবি? বিয়ে করে ঘরে তুলে ফেলবো। ফাতেমা বেগম ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে আছে। আজ এক সপ্তাহ হলো শ্যামার জ্বর কমেছে, কিন্তু শরীর বেশ দুর্বল আর মুখটা কি ফ্যাকাশে লাগছে। এই কয়দিন যে মার খেয়েছে, জন্মের পরে আর কখনো এমন মার খায়নি। তাই তো নাজুক শরীর আর নিতে পারেনি, নুয়ে পড়েছে। ডাগর ডাগর চোখের নিচে কালি জমেছে। ফাতেমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। স্বপন ইসলামের অতি আদরের মেয়ে শ্যামা ধমক ছাড়া কখনো গায়ে হাত তোলেনি। মেয়েকে মেরে নিজের রুমে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদেছেন। শ্যামার এই ব্যাপারটা জানার পর থেকে সারাক্ষণ মন মরা হয়ে থাকেন। ফিরোজের খপ্পরে পড়ে আদরের মেয়ে বাদরের রূপ ধারণ করেছে, আর এই রূপই ওনার সহ্য হচ্ছে না। উনি চায় ওনার মেয়ে সারা জীবন ওনার কথায় চলুক। বাবা হিসেবে এইটুকু তো চাইতেই পারে। ফিরোজের সাথে বিরোধ থাকলেও মেয়ে যেহেতু পছন্দ করেছে, উনি বিবেচনা করে দেখতেন। কিন্তু মোহাম্মদ আলীর নাকে মুখে করা অপমানের ঘা সারাদিন খোঁচায়। বিয়ের আগে যদি ওনার এই ব্যবহার থাকে, তাহলে বিয়ের পরে কি হবে তা খুব সহজে অনুমেয় করা যায়। স্বপন ইসলামের আত্মসম্মান প্রবল। ফিরোজের কাছে উনি কোনোদিনও মেয়ে দেবে না। দরকার হলে মেরে গোমতী নদীতে ফেলে দেবে, তাও ওই মুখ হবে না। ফিরোজকে নিজের জামাতা হিসেবে মানা অসম্ভব। রিপনকে বলে ভালো সম্বন্ধ জোগাড় করে ফেলেছে। কালকে এক পক্ষ দেখতে আসবে। শ্যামাকে নিয়ে উনি বেশ চিন্তিত। মেয়েটা না আবার উল্টাপাল্টা কিছু করে বসে। এমনিতেই প্রচুর কঠিন হয়েছেন। নিজের স্বভাব থেকে সরে মেয়েকে আঘাত দিয়ে ঠিক করতে চেয়েছেন, কিন্তু মেয়ে যেন প্রতিজ্ঞাবদ্ধ, কোনোভাবেই ফিরোজ নামের ঘুণে পোকা মাথা থেকে সরাবে না। তাই এবার ফাতেমা বেগমকে পাঠিয়েছেন ঠান্ডা মাথায় বুঝাতে, যেন আর কোনো ঝামেলা না করে। কারো হাতের মোলায়েম স্পর্শ পেয়ে শ্যামা চোখ মেলে তাকায়। ফাতেমা বেগম শ্যামার মাথায় হাত বুলিয়ে দেয়। আম্মু, শরীর খারাপ ভালো লাগছে? কতদিন পর মায়ের আদর মাখা কথা শুনে শ্যামার বুক ভেঙে কান্না আসে। চোখ ভরে ওঠে পানিতে। সে মাথা নেড়ে বলল, ভালো। ফাতেমা বেগম মেয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে থাকে। শ্যামার গাল বেয়ে পানির চিকন নালা নেমে যায়। ফাতেমা বেগম হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। শ্যামা, একটু কথা বলবো, উঠে বস। শ্যামা উঠে বসে। বুঝতে পারে তার আম্মা গুরুত্বপূর্ণ কিছু বলবে। ফাতেমা বেগম বলল, তোর আব্বার কথা একবার ভাব, মানুষটা অসুস্থ। তুই এমন করলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবি। তুই কি তাই চাস? বুদ্ধিমান শ্যামা বুঝতে পারে কথা কোন দিকে যাবে। ফিরোজের প্রসঙ্গ আসবে ভাবতেই পেট ঘুরঘুর করে উঠে। শ্যামা তার মায়ের দিকে তাকায়।
বাবা মাকে সে কতটা ভালোবাসে সেটা কখনো কাউকে বুঝাবার না, কিন্তু ফিরোজকেও তো ভালোবাসে। বাবা মায়ের ভালোবাসা এক রকমের আর ফিরোজের ভালোবাসাটা আরেক রকমের। কোনটা রেখে কোনটা জয় করবে তা শ্যামার মাথায় কুলায় না। সে মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, আমি তা চাই না। তাহলে এমন পাগলামি করছিস কেন? আম্মা, আমি ফিরোজকে ভালোবাসি। তুই বয়সে মেয়েদের এমন একটু একটু ভালো লাগা আসে, কিছুদিন পরে ঠিক ভুলে যাবি। শ্যামা লাজ লজ্জা ভুলে মাথা নিচু করে বলল। তুমি জানো না আম্মা, আমি ওনাকে কতটা ভালোবাসি। ফাতেমা বেগম মেয়ের নির্লজ্জতায় অবাক হয়। আমরা তোর বিয়ে দেবো, বিয়ে হলে দেখবি এই ছেলেকে ভুলতে সময় লাগবে না। শ্যামা মাথা নাড়ে। ফিরোজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তোর আব্বার কথা ভাব, তোকে নিয়ে ওনার কত স্বপ্ন। ফিরোজের সাথে বিয়ে হলেও তো সব স্বপ্ন পূরণ হবে। না, ফিরোজ তোর জন্য ঠিক না। ঠিক। আম্মা, তুমি দেখো, আমি ফিরোজের কাছে খুব সুখী হব। ফিরোজের কাছে সুখী হবি না, দেখবি আমরা যেখানে বিয়ে দেবো সেখানেই সুখী হবি। এমনও তো হতে পারে তোমরা যেখানে বিয়ে দিলে সেখানে আমি সুখী হলাম না, কয়দিন পরে ডিভোর্স হয়ে গেল। তুই এত ভাবছিস কেন? মা চুপ করে থাকে। ফাতেমা বেগম বলল, কালকে তোকে দেখতে আসবে। আমি আর তোর আব্বা চাই তুই আর কোনো ঝামেলা না করিস। দয়া করে আমাদের মান সম্মান রাখিস শ্যামা। শ্যামা মায়ের কোমর আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। বিয়ে দেখতে আসা ফিরোজকে ছাড়া বিয়ে কোনোভাবেই সম্ভব না। এসব ভাবলেই দুনিয়াটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠে। বুকের যন্ত্রণা তীব্র হয়, শ্বাস নিতে কষ্ট হয়। বাবা মা নিজেদের দিকটা দেখার পাশাপাশি যদি সন্তানের মনের দিকেও তাকাতো তাহলে কতই না ভালো হতো। ফাতেমা বেগম স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। এত মারের পরেও ভালোবাসা নামের মুখ থেকে সরানো যায় না। কি আছে ওই ভালোবাসা যার জন্য জানের পরোয়া করে না? শ্যামা ফুপিয়ে ফুপিয়ে বলল, আম্মা, আম্মা, আমি সত্যি ওকে ছাড়া বাঁচবো না। বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আম্মা, এসব বলে আমি মরে যাবো। আম্মা। ফাতেমা বেগম উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে ঘর ত্যাগ করে চলে যায়। শ্যামা মায়ের যাওয়ার পানে তাকিয়ে আছে। ইচ্ছে করছে ফিরোজের কাছে চলে যেতে, কিন্তু কোনো রাস্তা খোলা নেই। আর ফিরোজও কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? সে কি তার মধুরানীকে ভুলে গেছে? শ্যামা মরা মানুষের মতো বিছানায় সোজা হয়ে শুয়ে থাকে। এখন মনে হচ্ছে ভালোবাসার ফাঁসি গলায় না পড়লে ভালো হতো। এখন না পারছে মরতে, না পারছে বাঁচতে। অসহ্য দহনে বুকের পাখি ছটফটায়। এই 7 দিন ফিরোজ শ্যামার সাথে দেখা করতে পারেনি। ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করে দিন কাটাচ্ছে। দেখা করার জন্য যে কতবার চেষ্টা করেছে তার হিসেব নেই, কিন্তু প্রতিবার রিপোর্ট না হয় তার আব্বার সামনে দাঁড়িয়ে থাকে। ফিরোজ তার আব্বাকেও মানাতে পারছে না। সে খবর পায় কালকে শ্যামাকে দেখতে আসবে। নিজের আত্মসম্মান ভুলে দ্রুত পায়ে শ্যামাদের বাড়িতে যায়। বসার ঘরে শ্যামা ছাড়া সবাই উপস্থিত। কিছু নিয়ে হয়তো কথা বলছে। ফিরোজকে দেখে রিপন রেগে যায়। তোর এত বড় সাহস, আবারও এসেছিস? ফিরোজ তাড়াতাড়ি বলল। কাকা আমাকে কিছু বলতে দেন। স্বপন ইসলাম রিপনকে থামায়, গম্ভীর গলায় বলল। বলো, কি বলবে? ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে স্বপন ইসলামের সামনে দাঁড়িয়ে বলল, কাকা আপনার মেয়েটাকে আমার নামে দিয়ে দেন না কাকা, কথা দিচ্ছি সুখে রাখবো। স্বপন ইসলাম উস্কো খুস্কো চুলে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ আবারও বলল, আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ে আমার কাছে থাকলে যতটা ভালো থাকবে অন্য কোথাও এতটা ভালো থাকবে না। আব্বা যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। দয়া করে শ্যামাকে আমার কাছ থেকে দূরে সরাবেন না। আপনারা চাইলে আমরা সুখে থাকতে পারি। স্বপন ইসলাম বলল। তোমার বলা শেষ? ফিরোজ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কাকা, স্বপন ইসলাম বলল। বলা শেষ হলে যেতে পারো। ফিরোজ এগিয়ে এসে স্বপন ইসলামের হাত ধরে কাতর গলায় অনুনয় করে বলল, এমনটা করবেন না প্লিজ, এই শোকটুকু আমাকে ভিক্ষা দিন। স্বপন ইসলাম হাত ছাড়িয়ে নেয়। ফাজলামি পেয়েছো? তোমার আব্বা এসে অপমান করে যাবে, তুমি এসে মেয়ে চাইবে? কি কি সমস্যা তোমাদের? বেরিয়ে যাও, যাও। এত আবদার মাখা কথা কারো মন গড়ল না। ছলছল চোখে ফিরোজ তাকিয়ে থাকে। একে একে সবাই চলে যায়। এক নামকরা নেতা যার হুঙ্কারে সবাই কেঁপে ওঠে, তাকে প্রেয়সীর জন্য এতটা অসহায় বোধ করতে হচ্ছে। নিজের মান সম্মান খোয়াতেও দ্বিধা করছে না। ফিরোজ মাথা নিচু করে বেরিয়ে যায়। শ্যামা বোধহয় তার গলার স্বর শুনেছে, তাই তো জানালা খুলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে চাপা কান্নায় ফুপিয়ে ওঠে। ফিরোজ এগিয়ে যায়, বিষণ্ণ মুখে হাসার চেষ্টা করে। জানালার গ্রিলের ফাঁক দিয়ে শ্যামার হাত আঁকড়ে ধরে বলল, শ্যামা, এই মেয়ে কাঁদো কেন? শ্যামা গ্রিলে গাল লাগিয়ে দেয়। ফিরোজের গালে হাত স্পর্শ করে বলল, আমার মধুরানী এত কাঁদবে কেন? আমি আছি না, সব ঠিক করে দেব। শ্যামা ব্যাকুল গলায় বলল, তোমার কাছে যাব। হ্যাঁ আসবে, আমি ব্যবস্থা করছি। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে। ফিরোজ আস্তে করে বলল, ভালোবাসি মধুরানী। শ্যামা কিছু বলার আগেই তার দরজা খুলে যায়। ফিরোজ খান সেখান থেকে দ্রুত সরে যায়। এর পরের দিন শ্যামাকে দেখতে আসে। পাত্রপক্ষ মেয়ে দেখে জানায় তারা সিদ্ধান্ত রাতে জানাবে। সন্ধ্যা হলে শ্যামা তার আব্বার রুমে যায়। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছে। স্বপন ইসলাম চেয়ারে বসে চা খাচ্ছিল। শ্যামা ওনার সামনে গিয়ে পা আঁকড়ে ধরে বলল, আম্মা,
স্বপন ইসলাম শান্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল। কিছু বলবি? শ্যামা মাথা নাড়ে কিন্তু কান্নার জন্য কথা বলতে পারে না। বহুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে নিজের লজ্জা ভুলে বলল, আমাকে অন্য কোথাও বিয়ে দিও না আব্বা। আর কিছু বলবি? ফিরোজকে ভালোবাসি আমি। কিন্তু এই ছেলে তোর জন্য ঠিক না। আমার উপর বিশ্বাস রাখ, আমি তোকে এর চেয়ে ভালো বিয়ে দেব। রানীর মতো থাকবি। আমি রানী হতে চাই না। স্বপন ইসলাম মেয়ের মাথায় হাত রেখে বলল। আমার দিকে তাকা। শ্যামা তাকালে উনি বলল, আমি তোর বিয়ে অন্য কোথাও দেব। না। মা বাবার সম্মান রাখবি না? আমার দিকটা একটু দেখো আব্বা। মেয়ের নির্লজ্জতা, বেহায়াপনা, অবাধ্যতায় স্বপন ইসলাম রেগে যান। চিৎকার করে বলল, ফাতেমা, ওরে আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওরে কখন কবর দিয়ে ফেলি ঠিক নাই। ফাতেমা বেগম শ্যামাকে টেনে রুমে নিয়ে যায়। পরের দিন সকালে শ্যামার কলেজ থেকে ফোন আসে। ইংরেজি শিক্ষক জরুরিভাবে কলেজে যেতে বলছে। ফাতেমা বেগম কিছুতেই শ্যামাকে যেতে দেবে না, কিন্তু উনি নিজেই স্যারের সাথে কথা বলেছে। স্যার বলেছে জরুরি কিছু, কিন্তু একা তো ছাড়া যাবে না, যদি পালিয়ে যায়। তারপর ঠিক করা হলো শান্তা তার সাথে যাবে। দুজনে মিলে কলেজে যায়। শান্তা কমন রুমে বসে আর শ্যামা তার ইংরেজি শিক্ষকের কাছে যায়। ইংরেজি শিক্ষক শহীদুল শ্যামাকে দেখে হাসে, তারপর হাতের ইশারায় সাথে আসতে বলে। শ্যামা বুঝতে পারে না এখন জরুরি কি কাজ থাকতে পারে। কলেজের পেছনের দিকে একটা বড় গুদাম ঘর আছে, যেখানে মাসিক পরীক্ষার সব খাতা, পুরনো বই রাখা হয়। উনি শ্যামাকে ওখানে নিয়ে দাঁড় করায়। শ্যামা অবাক হয়ে বলল, সেইখানে কেন? তখন স্টিলের দরজা খুলে উদয় হয় তার রাজা, মধুরানীর মধুরাজা। স্যারকে উপেক্ষা করে শ্যামা ফিরোজের বুকে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় মানুষটার বুকে যেতে পেরে সুখে উচ্ছ্বাসে শ্যামার শরীর কেঁপে যাচ্ছে। ফিরোজ কানের কাছে মুখ নিয়ে বলল, শ্যাম আমাকে বিয়ে করবে? শ্যামা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, করব। তাহলে চলো। ফিরোজের কথায় শ্যামা মাথা তুলে তাকায়। ফিরোজ ছাড়াও এই রুমে কাজী সহ এখন গোটা 7 মানুষ উপস্থিত, সবগুলোই ফিরোজের বন্ধু। শ্যামা লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফিরোজ বলল, রাজি? শ্যামা বলল, এভাবে? এভাবেই করতে হবে। ভালো মানুষ হয়ে সবার মন রেখে তোমাকে জয় করতে চেয়েছিলাম, কিন্তু কেউ তো কথা রাখলো না, না আমাদের মন বুঝলো। একবার বিয়ে করে নিলে আমাদের কেউ আলাদা করতে পারবে না, কিন্তু একবার আলাদা হয়ে যাই তাহলে সারা জীবন এই কষ্টের বোঝা বইতে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আপাতত কাউকে জানাবো না। যদি সবাইকে মানিয়ে বিয়ে করতে পারি তাহলে এই বিয়ের খবর কেউ পাবে না, আর সবাই যদি না মানে তাহলে এই বিয়েটা প্রকাশ করব। শ্যামা জানে আজকে যদি ফিরোজের কথা না মানে তাহলে আর কখনো হয়তো দেখা হবে না, আপন করে পাওয়া হবে না। মুহূর্তেই শ্যামার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। সে মাথা ঝাঁকিয়ে নিজের মতামত প্রকাশ করে বলল, রাজি। ফিরোজ শহীদুলের দিকে তাকিয়ে বলল, শহীদুল দরজা আটকে দেয়। শ্যামা ভাবে প্রথম হয়তো কোনো শিক্ষক তার ছাত্রীকে পালিয়ে বিয়েতে সহযোগিতা করেছে। কাজী সব আগেই তৈরি করে রেখেছিল। তারপর শ্যামার ফিরোজ কাগজে সিগনেচার দেয়। সারাটাক্ষণ ফিরোজ শক্ত করে শ্যামার হাত ধরে রেখেছে। আর এই সবটা সময় শ্যামার মনে হয়েছে সে স্বপ্নে আছে, যে কোনো সময় স্বপ্ন ভেঙে যাবে। সে কাঁদছে, সুখে নাকি অন্য কারণে তা ঠিক বোধগম্য হচ্ছে না। বিয়ের পর সবাই যখন চলে যায় তখন ফিরোজ বলল, আজকে খাতা কলমে তোমার হলাম, কিন্তু এই মন জানে আরো কত আগে এই মধুরাজা পুরোপুরি তার মধুরানীর হয়ে গেছে। শান্তা আর চোখে শ্যামার দিকে তাকায়। মেয়েটা এমন থম মেরে আছে কেন? ও কি ভেবেছিল শান্তাকে ফাঁকি দিয়ে নাগরের সাথে দেখা করবে? তা তো হলো না। শান্তা সারাটাক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। শ্যামা শহীদুল স্যারের সাথে গিয়েছে, আবার ওনার সাথে ফিরে এসেছে, সুতরাং নাগরের সাথে দেখা হওয়ার কোনো চান্সই নেই। শান্তার খুব আনন্দ লাগে। সে শ্যামার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই কি ভাবছিলি ফিরোজের সাথে দেখা করবি? আমি থাকতে তা সম্ভব না। আম্মা আমারে বুঝেই পাঠাইছে। আজকে কি হয়ে গেল? শ্যামা এখনো ধাক্কাটা সামলে নিতে পারেনি। আকস্মিক হয়ে যাওয়া বিয়েটা যেন শ্যামার মুখের কথা কেড়ে নিয়েছে। তার মনে হচ্ছে সুখ দুঃখের মাঝামাঝি অবস্থান করছে, শরীর মৃদু কাঁপছে। শান্তার কথায় হাসার কথা, কিন্তু শ্যামা হাসে না। শান্তা নাকি তাকে দেখা করতে দেয়নি, পাহারা দিয়েছে, কিন্তু সে জানে না তার এই সুচারু পাহারার মাঝে দেখার চেয়েও ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। শ্যামার কথা বলতে ইচ্ছে করে না, সে চুপচাপ বসে থাকে। তার কাছে এখনো সব স্বপ্ন মনে হচ্ছে, যেন কেউ ডাকলেই ঘুম ভেঙে যাবে। শ্যামার নিজেকে কেমন হালকা লাগছে। সে এখন ফিরোজের বউ, হোক না গোপন বিয়ে, গোপন সম্পর্ক, কিন্তু সে তো জানে ফিরোজ সারা জীবনের জন্যই তার। মধুরাজা শুধুমাত্র তার মধুরানী। সে গোপনে নিঃশব্দে শ্বাস ফেলে। শান্তা ভ্রু কুচকে ঝগড়াটে ননদের দিকে তাকিয়ে থাকে। শ্যামা প্রতিবাদ করেনি, এটা যেন বেশ আশ্চর্যের কাজ। শ্যামা তার বইগুলো পরম যত্নে বুকে আগলে রেখেছে। শান্তা বলল, বইগুলো এভাবে রেখেছিস কেন? চিঠিমিটি আছে নাকি? শ্যামা হকচকিয়ে যায়, কিন্তু সাহস করে শান্তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও চেক করো।
শান্তা মাথা ঘুরিয়ে নেয়। শ্যামার প্রাণ পাখি আরেকটু হলে উড়ে যেত। বইগুলো এমন করে বুকে চেপে রাখার কারণ হলো এই বইয়ের মাঝে একটা বই ফিরোজের দেওয়া। সেই বইয়ের ভিতরে একটা মোবাইল আছে, আর মোবাইলের মাপে বইয়ের পৃষ্ঠা কেটে জায়গা করা হয়েছে। উপর থেকে কখনোই বোঝা যাবে না যে ভেতরে মোবাইল আছে। যেহেতু ফিরোজের সাথে যোগাযোগের কোনো রাস্তা নেই, সুতরাং এটাই ভরসা। বাড়িতে এসে শ্যামা শুনতে পায় পাত্রপক্ষ না করে দিয়েছে। শ্যামা উজু করে জোহরের নামাজে বসে। নামাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, 2 রাকাত নফল নামাজ আদায় করে। মোনাজাতে ডুকরে কেঁদে ওঠে। জ্ঞানী শ্যামা জানে সে যা করেছে তা সম্পূর্ণ ভুল, কিন্তু সে নিরুপায় ছিল। এই খবর বাবা মায়ের কাছে গেলে ওনারা তাকে আস্ত রাখবে না, আর নিজেরাও খুব কষ্ট পাবে। কিন্তু শ্যামা কি করবে? প্রেমে পাগল মনকে তো আটকানো যাচ্ছিল না। পাগলের মতো বাবা মায়ের কাছে নিজের মানুষটাকে ভিক্ষা চেয়েছে, কিন্তু কেউ তার কথা শুনেনি, তাকে বোঝার চেষ্টা করেনি। পরপর 2টা খুশির খবর শুনে শ্যামা খুশি। প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া চায় যেন এই বিয়ের কথা জানার আগেই তার আব্বা আম্মা আর ফিরোজের আব্বা নরম হয়। শ্যামা নামাজ পড়ে নিশ্চিন্ত মনে ঘুমায়। অনেকদিন পর এত শান্তি মনে শ্যামা ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে মনে পড়ে সে বিবাহিত। আজকে তার বিয়ের প্রথম দিন। সে ফিরোজের স্ত্রী। শ্যামা লজ্জায় বালিশের মুখ গুজে নেয়। যদিও ফিরোজ তার কাছে আসতে পারবে না, কিন্তু শ্যামা লজ্জা পায়। ফাতেমা বেগম বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।